আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিফ্লেক্স 1 to 10 ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যে বিষয় দুইটি শিখব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি। পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি সম্পর্কে আলোচনা করার আগে এই আয়নীকরণ শক্তিটা বুঝতে আসলে এখানে আয়ন থেকে আয়নীকরণ অর্থাৎ আয়ন করার প্রক্রিয়াটাকে আয়নীকরণ বলে। আয়ন কথার অর্থ কী? আয়ন কথার অর্থ চার্জ বা আকর্ষণ বল। তো সে বিষয়ে আমরা পরে আসতেছি। তো আজকের মূল যে দুইটা টপিক সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তি। তো আমি এখানে প্রথমে গ্রুপ ওয়ান অর্থাৎ আপনি এখানে এই যে পর্যায় সারণীর এই যে গ্রুপ ওয়ানের মূল এগুলো। তো এই গ্রুপ ওয়ানের মূল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। খাড়া কলামগুলোকে গ্রুপ বলে। এই গ্রুপ ওয়ান, এই যে উপরে ওয়ান লেখা আছে, গ্রুপ ওয়ানের মূলগুলোর আমি ইলেকট্রন বিন্যাস করেছি। এটা গ্রুপ টু, এটা গ্রুপ থ্রি, হ্যাঁ, তারপরে যে গ্রুপ 4, 5 এভাবে পর্যায়ক্রমে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত মোট 18টি গ্রুপ বিদ্যমান পর্যায় সারণীতে। তো আমি গ্রুপ ওয়ান এর মৌলগুলো সমূহের ইলেকট্রন বিন্যাস করেছি। তো এখানে হাইড্রোজেন এর ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এর ইলেকট্রন বিন্যাস 1s1। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি ইতিমধ্যে ভিডিও আপলোড দিয়েছি, সেখান থেকে ইলেকট্রন বিন্যাস দেখে নেবেন। তো আমি যে লাল কালি দিয়ে যে ঘরগুলো দিয়েছি এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। তো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টি আছে আপনারা একটু লক্ষ্য করুন যে একটি ইলেকট্রন আছে। গ্রুপ ওয়ানের মূল এগুলো। গ্রুপ ওয়ানের 2 নাম্বার মূলটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামেরও সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2, দ্বিতীয় শক্তি স্তর। এখানেও ইলেকট্রন একটি। এদিকে আবার গাঠনিক সংকেত দেওয়া আছে, সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন। লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, একটি ইলেকট্রন। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, লিথিয়ামেরও সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, সোডিয়ামেরও সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন। এভাবে বাকি আরও গ্রুপ ওয়ানের যত মৌল আছে, যেহেতু 7টি পর্যায়ে মোট 7টি মৌল আছে, তো বাকি গ্রুপে বাকি যে নিচে আরও যতগুলো মৌল আছে সবগুলোরে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং একটি ইলেকট্রন থাকার কারণে কিন্তু এগুলোকে গ্রুপ ওয়ানে স্থান দেওয়া হয়েছে। এগুলো আমি গঠন আকারেও এদিকে দেখাইছি। সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, এটারও সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, এটারও সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, এটা দ্বিতীয় শক্তি স্তরে তৃতীয় একটি ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন গেছে। তার মানে প্রত্যেক ইলেকট্রন একটি করে থাকলেও আপনাদেরকে চিন্তা করতে হবে, দেখতে হবে যে ইলেকট্রন যদিও বা একটি সর্বশেষ শক্তি স্তরে, কিন্তু হাইড্রোজেনের প্রথম প্রধান শক্তি স্তরে কিন্তু একটি ইলেকট্রন, আর লিথিয়ামের বেলায় কিন্তু শক্তি স্তর একটা বেড়েছে। প্রথম শক্তি স্তর একেবারে ফিল আপ 1s2, মানে প্রথম শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। পরবর্তী প্রত্যেক শক্তি স্তরে কিন্তু 8টি করে ইলেকট্রন ধারণ ক্ষমতা বিদ্যমান। তো প্রথম প্রধান শক্তি স্তর ফিল আপ, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসছে কিন্তু, মানে একটি শক্তি স্তর বেড়েছে। এটা যদি চিত্র আকারে আমরা বুঝি, তো এটা যদি নিউক্লিয়াস হয়, তো নিউক্লিয়াসের এই যে বাইরে যে এটা হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তর। এটা কিন্তু প্রথম প্রধান শক্তি স্তরে একটি ইলেকট্রন ছিল, আর এটা প্রথম প্রধান শক্তি স্তর কিন্তু ফিল আপ। তো দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন চলে গিয়েছে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে এটার থেকে একটু হলেও এটা বড়। আবার দেখেন সোডিয়ামের প্রথম প্রধান শক্তি স্তর ফিল আপ, দ্বিতীয় প্রধান শক্তি স্তরও ফিল আপ, মানে 6 আর 2 8টি ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়েছে। একটি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে থাকলেও তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা
ঢুকাতে গিয়ে বা ইলেকট্রনটা প্রবেশ করাতে গিয়ে তৃতীয় শক্তি স্তরে চলে গেছে, মানে আর একটা শক্তি স্তর বাড়ছে। তার মানে পরমাণুর আকারটা এটার থেকে তুলনামূলকভাবে এটি একটি বড়, এটার থেকে তুলনামূলকভাবে এটি একটি বড়, এটি একটু বড়। আর পটাশিয়ামটা দেখেন, এটাও আবার মানে প্রথম শক্তি স্তর ফিল আপ, দ্বিতীয় শক্তি স্তর ফিল আপ, তৃতীয় শক্তি স্তরও পরিপূর্ণ হয়ে গেছে, চতুর্থ শক্তি স্তরে গিয়ে একটি ইলেকট্রন আছে। যদিও বা প্রত্যেকটা মানে একই গ্রুপের মোলগুলোর প্রত্যেকটা মোলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রবেশ করেছে, কিন্তু তারপরেও আমরা দেখতেছি প্রত্যেকটা একটা প্রথম মৌলটার পরের মৌলটার মানে প্রথম মৌলের ইলেকট্রন বিন্যাসের পর পরের মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় আমরা বারবার লক্ষ্য করতেছি যে একটি করে শক্তি স্তর বাড়তেছে। তার মানে এটা যদি গাঠনিক সংকেতের দিকে বা চিত্র আকারে আমি যে দেখাইছি, এটাতে আপনারা লক্ষ্য করেন যে পরমাণুটির আকার প্রথমটা যেরকম তার থেকে একটু বড় হবেই, কারণ যেহেতু শক্তি স্তর বাড়ছে তো অবশ্যই পরমাণুটির আকার একটু বাড়বে। আবার লিথিয়াম থেকে যখন সোডিয়ামে আসতেছে সেখানেও দেখতেছেন একটি শক্তি স্তর বাড়ছে, মানে আর একটা বাদ দিয়ে আর একটা শক্তি স্তর বেড়েছে, সুতরাং এটার থেকে একটু এটা বড় হবে। পটাশিয়ামের বেলায় দেখতেছি আর একটা নতুন শক্তি স্তর বেড়েছে, যদিও বা সর্বশেষ শক্তি স্তর একটি ইলেকট্রন গেলেও একটি নতুন শক্তি স্তরে যাচ্ছে, কিন্তু প্রতিবার একটি করে নতুন শক্তি স্তর আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পর্যায় সারণীর মোলগুলোর মধ্যে উপর থেকে যদি নিচের দিকে আমরা আসি তো পরমাণুগুলোর আকার বৃদ্ধি পেতে থাকে। আমি গোটা পর্যায় সারণীটা সম্পূর্ণ পর্যায় সারণীটা যদি আমি বিবেচনা করি, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে আসা মানেই একটা করে শক্তি স্তর বাড়বে। যদি অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তর দিয়ে ফিল আপ হয় বা দ্বিতীয় শক্তি স্তর দিয়ে ফিল আপ হয়, তো সালফারের ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন যাবে তৃতীয় শক্তি স্তরে, সিলিকনের সর্বশেষ ইলেকট্রনটি যাবে চতুর্থ শক্তি স্তরে, থেলিয়ামের সর্বশেষ ইলেকট্রন যাবে কি পঞ্চম শক্তি স্তরে। এইভাবে নাইট্রোজেন যদি দ্বিতীয় শক্তি স্তরে যায়, ফসফরাস যাবে তৃতীয় শক্তি স্তর, মানে উপর থেকে নিচের দিকে আসা মানে একটি করে শক্তি স্তর বাড়বে। তার মানে পর্যায় সারণী উপর থেকে নিচের দিকে আসলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ বাড়তে থাকে, পরমাণুর আকার বা ব্যাসার্ধ বাড়তে থাকে। এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে এবার যদি আমরা উপর দিকে নিচে না গিয়ে যদি এরকম বাম দিক থেকে ডান দিকে যাই কিংবা ডান দিক থেকে বাম দিকে আসি, তখন পরমাণুর আকার ছোট কিংবা বড় হবে, কোন দিক থেকে কোন দিকে গেলে বড় হবে আর কোন দিক থেকে কোন দিকে গেলে ছোট হবে। তো আপনি যদি পর্যায় সারণীর এরকম বাম দিক থেকে ডান দিকে আসেন তো পরমাণুগুলোর আকার ধীরে ধীরে বাড়তে থাকবে, আর যদি এই বাম দিক থেকে যদি ডান দিকে যান তো পরমাণুগুলোর আকার ধীরে ধীরে ছোট হতে থাকবে, কমতে থাকবে। এর কারণ হচ্ছে পরমাণুগুলোর আমরা জানি প্রত্যেকটা পরমাণুর মধ্যে তিনটি মৌলিক কণিকা থাকে। তো এটা যদি নিউক্লিয়াস হয় তো এর বাইরে শক্তি স্তরগুলো আছে। তো কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান, কিসের সমান? প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। তো এখানে নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন। যদি এখানে একটি ইলেকট্রন থাকে কথার কথা, তা প্রোটনও ভিতরে কয়টি আছে? একটি। ধরেন এটা প্রোটনও ভিতরে কয়টি আছে? একটি। প্রোটনও ভিতরে আছে একটি। তো আমরা এটাও জানি যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, এই প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক এবং ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক এবং ধনাত্মক আধান বা চার্জ বা আকর্ষণ বল, এরা পরস্পরকে একটা আকর্ষণ বল দ্বারা কি আছে? পরস্পরের সাথে সংযুক্ত আছে, পরস্পরকে টেনে ধরে আছে। আমরা যেমন দুই বন্ধু যদি দুইজনের হাত ধরে একে অপরকে টেনে ধরে থাকি, তো যেরকম বিষয়টা দেখে দুইজনকে যদি জড়িয়ে ধরি, সেই রকম বিষয়টা দুই বন্ধুর গালা ধরে যদি একে অপরকে জড়িয়ে ধরে থাকি, তো অন্য কেউ আসলে সহজে যেমন সেটা থেকে কী করতে পারে না, ছাড়িয়ে নিতে পারে না। তদ্রূপ এটা একটা বন্ধন বা বাঁধন বলতে পারেন, বা একটা আকর্ষণ বল দ্বারা পরস্পরকে ধরে আছে। তো যদি এটা ধরেন এটা একটা রশি যদি মনে করেন যে একটাই রশি, কয়টা রশি? একটা রশি। আপনার যদি আপনি কি বলি, যদি আপনার ধরেন আপনার রুমের মধ্যে শোয়ার বালিশটা আপনি যেটাতে মাথা দেন,
এই বালিশটাতে যদি আপনি ধরেন এটা আপনার রুমের একটা বালিশ, তো এটা যদি আপনি একটা রশি দিয়ে শুধু এই দিকটায় বাঁধেন, এই দিকটা মানে বেঁধে ফেলেন, তো আপনার বালিশটার এই দিকটা ছোট হয়ে গেল, এই দিকটা ছোট হয়ে গেল। তো যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে, তো ওই ইলেকট্রনটা ভিতরে তদ্রূপ ঠিক তার বিপরীত আকর্ষণধর্মী একটা প্রোটনের সাথে একটি মাত্র বন্ধনে আবদ্ধ আছে। তো একটা যদি বাঁধন দেন আপনার বালিশটাতে, শুধু তার এই দিকটা চিকন হয়ে যাবে, এই দিকটা কিন্তু হবে না। কিন্তু বাঁধনটা যদি এবার এই দিক থেকে দেন, এই দিক থেকে যদি আবার একটা রশি দিয়ে বাঁধন দেন, তা আপনার শোয়ার বালিশটা কিন্তু ছোট হয়ে যাবে। তো একটা যে কোনো বস্তুকে আপনি যত বেশি বাঁধবেন, যদি বস্তুটা নরম হয়, যত বেশি বাঁধবেন তত কি হবে, তত বস্তুটা এটা আটসাঁট হবে, ছোট হবে, তত বস্তুটা কি হবে, আকারটা ছোট হবে। এভাবে যদি এদিক দিয়ে বাঁধন দিয়ে, যদি এই দিক দিয়ে আর একটা রশি দিয়ে পেঁয়াজ দিয়ে বাঁধন দেন, তা আরও ছোটো হবে। এই দিক থেকে আরও যদি বাঁধন দেন আরও ছোটো হবে। এই দিক দিয়ে যদি আবার বাঁধন দেন, এই দিক দিয়ে বাঁধতে বাঁধতে যত বাঁধবেন তত যে বস্তুটাকে আপনি বাঁধতেছেন তত ছোট হবে। তো এখন যে সকল মৌলের পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, তাদের কি একটা প্রোটনের সাথে একটা বন্ধনে আবদ্ধ আছে। এবার যদি যে সকল মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, কথার কথা, তো প্রোটন ভিতরে দুইটা প্রোটনের সাথে দুই দিক থেকে বাঁধন যদি দেওয়া যায়, তো এইটার থেকে অবশ্যই এটা একটি 8-60 বা ছোট হবে। এবার যদি ধরেন 3 দিক থেকে 4 দিক থেকে যদি এটা বাঁধা হয়, তো অবশ্যই এইটার থেকে এটা আরও ছোট হবে। যদি এবার 6 দিক থেকে বা 8 দিক থেকে বাঁধন দেওয়া যায়, তো এটা সবচেয়ে বন্ধন শক্তিটা হবে অনেক শক্তিশালী এবং সবচেয়ে ছোট বস্তু হবে এটা। তো এই থিমটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি যদি না পারেন অবশ্যই আবার মানে আপনারা বুঝে নেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। তো আমি এখানে আপনারা লক্ষ্য করেন, আমি এটা বোঝানোর জন্য 2 পর্যায়ের যে মৌলগুলো আছে, 2 পর্যায়ের যে মৌলগুলো দেখেন এখানে, এই 2 পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। এখানে লিথিয়াম 2 পর্যায় বলতে আপনাদেরকে এইটা 2 পর্যায়, অর্থাৎ এই যে 2 পর্যায়, এই যে 2 পর্যায় দেখেন, এই 2 পর্যায়, এই 2 পর্যায়ে যে এই যে ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এটা হচ্ছে 2 পর্যায়। এই দিকে সারিগুলো 2, এগুলো হচ্ছে পর্যায়, আর এই খাড়া দাগগুলো এগুলো হচ্ছে গ্রুপ। পর্যায় ভিত্তিক আমরা বিবেচনা করলে, অর্থাৎ এদিক যদি আমরা বিবেচনা করি, এই দিক বিবেচনা করি, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক যদি বিবেচনা করি, তো সেজন্য আমি পর্যায়গুলো করে আপনাদের সামনে এরকম দেখানোর চেষ্টা করতেছি। যে আমরা যদি গ্রুপ 2 পর্যায় 2 বিবেচনা করি, তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে দেখেন একটি মাত্র ইলেকট্রন। কয়টি? একটি ইলেকট্রন বিদ্যমান। আবার বেরিলিয়ামের দেখতেছি 2টি ইলেকট্রন বিদ্যমান। বোরনের দেখতেছি কয়টি? 3টি, 2 আর 1 3, 3টি ইলেকট্রন বিদ্যমান। বেরিলিয়ামের 2টি, লিথিয়ামের 1টি, বোরনের 3টি, কয়টি? 2টা আর একটা 3টা। আমি এদিকে চিত্র আকারেও দেখাইছি, এটার 1টি, এটার 2 দিক থেকে 2টি। বোরনের আবার 3টি, মানে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, যে সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয়, 2 আর 1 3। কার্বনের আবার দেখেন সর্বশেষ শক্তি স্তর 2টি আর 2টি 4টি, এদিকে আমরা দেখাইছি চিত্র আকারেও। আবার নাইট্রোজেনের দেখেন 7টি, তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন হচ্ছে 3 আর 2 5টি, এদিকে আমি চিত্র আকারেও দেখাইছি। পরবর্তীগুলোতে কি একটি করে বাড়তেছে দেখেন বারবার, প্রথমে একটি, তারপর 2টি, তারপর কি 3টি, 2 আর 1 3টি, তারপর দেখেন 2 2 4টি, তারপর দেখেন 3 আর 2 5টি, তারপর 4 আর 2 6টি, তারপর 5 আর 2 7টি। মানে পর্যায়গুলো বিবেচনা করলে আমরা দেখি প্রত্যেক পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কোনো পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন স্তরটা একই দেখেন। দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটাও দ্বিতীয় শক্তি স্তর, এটার ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে পরিপূর্ণ, এটাও দ্বিতীয় শক্তি স্তর, মানে দ্বিতীয় শক্তি স্তর কিন্তু একই আছে। এখানে বোঝার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা পর্যায়ের মৌলগুলোর মধ্যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো একই পর্যায়ের মৌল। প্রত্যেক পর্যায়ে একই পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে শক্তি স্তর বাড়তেছে না, শক্তি স্তর বাড়তেছে না, একই শক্তি স্তর। লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে তৃতীয়তে কিন্তু যায়নি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দিয়ে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন হয়েছে, তৃতীয় শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন যায়নি। বোরনের বেলাও আমরা দেখতেছি দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় আসেনি। কার্বনের বেলাও দ্বিতীয়,
নাইট্রোজেনের বেলাও দ্বিতীয় শক্তি স্তর, অক্সিজেনের বেলাও দ্বিতীয়, ফ্লোরিনের বেলাও দ্বিতীয়। আমি চিত্র আকারেও দেখাইছি। দেখেন এটা যদি প্রথম শক্তি স্তর হয় দ্বিতীয়, এটা প্রথম হলে এটা দ্বিতীয়, এটা প্রথম হলে এটা দ্বিতীয়। দ্বিতীয় শক্তি স্তর দিয়ে সম্পূর্ণ গোটা পর্যায়টার যত মৌল আছে সবগুলো ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হয়েছে। সর্বশেষে এখানে ফ্লোরিনের পর নিয়ন আছে। নিয়নের সর্বশেষ শক্তি স্তরে এই নিয়নের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন যাবে। কয়টি? দ্বিতীয় শক্তি স্তরে যাবে নিয়ন, কিন্তু 8টি যাবে। কয়টি যাবে? 8টি যাবে, যেহেতু 10, প্রথমে 2টি, তারপর 8টি যাবে। তো শক্তি স্তর কিন্তু বাড়েনি বা কমেনি। শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়েছে। আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন। প্রথম লিথিয়ামের ইলেকট্রন সর্বশেষ দ্বিতীয় শক্তি স্তরে যদি একটি ইলেকট্রন থাকে লিথিয়াম পরমাণুর বা লিথিয়াম মৌলের, তো বেরিলিয়াম পরমাণুর দেখেন সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। দ্বিতীয় শক্তি স্তরে তারও সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয়, লিথিয়ামেরও সর্বশেষ শক্তি স্তর কিন্তু দ্বিতীয়, বোরনেরও সর্বশেষ শক্তি স্তর দ্বিতীয়, কিন্তু ইলেকট্রন বাড়ছে। দেখেন এখানে একটি ইলেকট্রন, এর সর্বশক্তি স্তরে 2টি ইলেকট্রন, এর সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন, এর সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন, এর সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন। তারপর যদি অক্সিজেনে চিন্তা করি, এর সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন যাবে। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন যাবে। আমাদেরকে মনে রাখতে হবে কোনো মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধরে। তো নিয়ন হচ্ছে পর্যায়টি দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল এবং এর ইলেকট্রন বিন্যাস এর সর্বশেষ দ্বিতীয় শক্তি স্তর। সর্বশেষ শক্তি স্তরটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এবং এখানে 8টি ইলেকট্রন যাবে। তারপর পর্যায় আবার নতুন করে শুরু হবে। তারপরে সোডিয়ামের পর এবার আসবে পটাশিয়াম কত না, এবার আসবে সোডিয়াম আসবে। নিয়নের পর পর্যায় শুরু হবে সোডিয়াম দিয়ে, সোডিয়ামের 11, নিয়নের 10, সোডিয়ামের 11 হবে। এইভাবে আবার এটা শেষ হবে আর্গন দিয়ে 18 দিয়ে। হ্যাঁ, তো যেটা মূল বোঝার বিষয় যে শক্তি স্তর বাড়েনি, তার মানে পরমাণুগুলোর আকারও বাড়েনি। পরমাণুগুলো একই আকৃতির, কিন্তু তারপরেও বলতেছে যে একটা বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন যে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে দেখতেছে কোনো পর্যায় সারণীর বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, অর্থাৎ দেখেন যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাই, মানে দেখেন এটা পর্যায় সারণী। এই পর্যায় সারণীর পর্যায়গুলো যদি যে বাম দিক থেকে এরকম ডান দিকে আমরা যাই, এই যে বাম দিক থেকে ডান দিকে যাই, তো ডান দিকে গেলে পরমাণুগুলোর আকার ধীরে ধীরে কমতে থাকে, ব্যাসার্ধগুলো কমতে থাকে। আর বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়তে থাকে। এর কারণটা কি? এর কারণটা আপনারা একটু দেখতে থাকেন, এর কারণটা আপনারা বুঝতে পারবেন। এর কারণটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে এই যে বহিস্থ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটার ভিতরে তাহলে এর নিউক্লিয়াসের ভিতরে একটি পোডের সাথে একটা বন্ধন দ্বারা আবদ্ধ আছে, মানে একদিকে বাধা আছে, বাকিগুলো সব খোলামেলা। তো এটা নিশ্চয়ই এটা সর্ববামের মূল, পর্যায় 2-এর সর্ববামের মূল। তারপর ডানের মূলটা অর্থাৎ এই যে লিথিয়াম, শুরুর মূলটা হচ্ছে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তাহলে বেরিলিয়ামের 2 দিক থেকে বন্ধনটা আছে, যার কারণে এটার থেকে একটু হলেও 8-60 হয়েছে। আবার দেখেন তার ডানের যে মূলটা সেটা হচ্ছে বোরনের 3 দিক থেকে বাঁধন আছে। কয় দিক থেকে? 3 দিক থেকে। তার মানে এটার থেকে আরও একটু সব দিক থেকে বাঁধা হলে এই বস্তুটা যদি বস্তু মনে করেন বা বালিশ মনে করেন আপনার শোয়া, এটা আরও সাদা। যদি আপনি এটা চিন্তা করেন তো এটা 4 দিক থেকে বাঁধন আছে। কার্বন বাঁধন কয় দিক থেকে আছে? 4 দিক থেকে। এটার থেকে আরেকটু ছোট হবে, 8-60 হবে। আবার এটা যদি 5 দিক থেকে বাঁধন দেয়া আছে, তো এটার থেকে আরেকটু ছোট হবে। তো এইভাবে তাহলে তার থেকে অক্সিজেন, এটা আমি 8 করি নেই, পরবর্তীটা আরেকটু ছোট হবে, ফ্লোরিন আরেকটু ছোট হবে, সবচেয়ে ছোট হবে নিয়নের যেহেতু 8 দিক থেকে বাঁধন দেওয়া আছে, নিয়ন সবচেয়ে ছোট হবে। এই জন্যই শুধু কথাটা বলা হয়েছে যে পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডানের দিকে আমরা যাই তো পরমাণুগুলোর আকার ধীরে ধীরে কমতে থাকে, এবং ডান দিক থেকে যদি আমরা বাম দিকে যাই তো পরমাণুগুলোর আকার ধীরে ধীরে কি হয়? বাড়তে থাকে। আপনারা অবশ্যই, আমার মনে হয় যে পারমাণবিক ব্যাসার্ধটা আপনারা সুন্দরভাবে বুঝেছেন যে পরমাণুর ব্যাসটা কখন বাড়ে কখন কমে। তাহলে আমরা এখানে যে মূল থিমটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, আমরা হাতে কলমে যেটা বুঝলাম সেটা হচ্ছে পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি তো পরমাণুগুলোর আকার ধীরে ধীরে বাড়তে থাকে, যেহেতু শক্তি স্তর নতুন করে একটা করে শক্তি স্তর ইলেকট্রন যাচ্ছে, সুতরাং পরমাণুগুলোর আকার
ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে। কিন্তু পর্যায়ভিত্তিক যদি আমরা বিবেচনা করি, তো পরমাণুর নতুন কোনো শক্তি স্তর না আসলেও পরমাণুগুলোর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে বন্ধন শক্তিটা ধীরে ধীরে বাড়তেছে। ইলেকট্রন ধীরে ধীরে শক্তি স্তরে বাড়ার কারণে তার নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সাথে একটা নতুন করে বন্ধন সৃষ্টি হওয়ার কারণে মানে পর্যায়ের প্রথম নাম্বার মোল্টের থেকে ধীরে ধীরে যত আমরা ডান দিকে আসতেছি, পরমাণুগুলোর আকার ধীরে ধীরে কমতেছে, পরমাণুগুলোর আকার বা ব্যাসার্ধ ধীরে ধীরে কমতেছে। এখন আমরা আয়নীকরণ শক্তি বুঝবো। আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে আয়ন বা চার্জ বা আকর্ষণ বল। অর্থাৎ সংজ্ঞায় দেওয়া আছে, গ্যাসীয় অবস্থায় কোনো এক মোল পরমাণু থেকে, গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন সেটাকে আয়নীকরণ শক্তি বলে। তো এখানে আমরা সাধারণ সেন্সে বিবেচনা করি, অর্থাৎ একটি পরমাণু থেকে একটি ইলেকট্রনকে এখান থেকে সরাতে যে শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন অর্থাৎ কোনো পরমাণুকে আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। এখন যদি একই গ্রুপ বিবেচনা করি, তো প্রত্যেক মৌলের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটি করে ইলেকট্রন। দেখেন, একই গ্রুপ যদি আমরা বিবেচনা করি, প্রত্যেক মৌলের একই গ্রুপের মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরে কিন্তু একটি করে ইলেকট্রন। তো এই একটা ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন, একটি করে ইলেকট্রন একটা পরমাণু থেকে সরাতে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন, প্রচুর পরিমাণ। তো যে সকল পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি ইলেকট্রন সরালেই কিন্তু সেটা একটা আয়ন। ইলেকট্রন সরা মানে সে একটা আয়ন বা চার্জ যুক্ত হলো, সে একটা আয়নে পরিণত হলো। তো একটি ইলেকট্রন সরানোই বেশি সহজ, আপনারা নিজে নিজে একটু চিন্তা করেন না। কোনো মৌলের পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রন থাকে সেটা বেশি সরানো সহজ। অবশ্যই আপনারা বলবেন যে সকল মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন আছে, সেগুলো আয়নে পরিণত করা বেশি সহজ, যেহেতু একটি ইলেকট্রন আছে, একটু শক্তি প্রয়োগ করলে একটা ইলেকট্রন সরল এবং সাথে সাথে সেটা আয়নে পরিণত হলো। ইলেকট্রন সরানো মানে আয়নে পরিণত হওয়া। সুতরাং আমরা এই দিক থেকে বিবেচনা করলে, যেহেতু গ্রুপ 1-এর সব মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে বিধায় এগুলোকে গ্রুপ 1-এর স্থান দেওয়া হয়েছে। তাহলে তার মানে গ্রুপ 2-এর মধ্যে যে সকল মৌলগুলো আছে, অবশ্যই সেগুলো মৌলের সর্বশেষ শক্তি স্তরে তাহলে 2টি ইলেকট্রন আছে। আমরা সাধারণভাবে বেরিলিয়ামটা এখানে আমি করতেছি, দেখেন বেরিলিয়াম 4, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। দেখেন এর সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 2টি। তার মানে যদি তৃতীয় গ্রুপের মধ্যে আমরা যাই, তৃতীয় গ্রুপের মৌল ধরেন ব্রোন, আমরা যদি এখানে ব্রোন করি, তো দেখেন ব্রোনের হচ্ছে 5, এর সর্বশেষ শক্তি স্তরে দিই কতটা ইলেকট্রন দেয়? 1s2 2s2 2p1। দেখেন বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন গেছে। তার মানে আমরা যদি গ্রুপ বিবেচনা করি, তো আমরা যদি পর্যায় বিবেচনা করি, গ্রুপ বিবেচনা করলে একই, অর্থাৎ প্রথম গ্রুপের মৌলের সবগুলো সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন গেছে। তার মানে দ্বিতীয় গ্রুপে গেলে সবগুলো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন যাবে। তৃতীয় গ্রুপে গেলে কি হবে? সবগুলো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন যাবে। তার মানে ইলেকট্রন যত বেশি হবে, যদি এটা একটা পরমাণু, এটি একটি পরমাণুর নিউক্লিয়াস, ধরেন যে মৌলগুলোর পরমাণুর সর্বশেষ একটি ইলেকট্রন আছে, এগুলো আয়নে পরিণত করা বেশি সহজ হবে। এটা যদি গ্রুপ 1 হয়, একটি ইলেকট্রন থাকা মানে গ্রুপ 1-এর মৌল, তাহলে 2টি ইলেকট্রন থাকা মানে গ্রুপ 2-এর মৌল। তার মানে গ্রুপ 2-এর মৌলগুলো আয়নে পরিণত করা আরও একটু কঠিন 1-এর থেকে। তার গ্রুপ 3-এর মৌল যদি হয় তাহলে 3টি ইলেকট্রন, তো এটা আরও বেশি কঠিন। গ্রুপ 4 যদি হয় 4টি ইলেকট্রন, তা আরও বেশি কঠিন। 5 হলে 5টি ইলেকট্রন, আরও বেশি কঠিন। এজন্য বলা হয়েছে যে পর্যায় সারণীতে মৌলগুলোর আয়নীকরণ শক্তি, যদি আমরা বাম দিক থেকে আমরা ডানে যাই, তো এই যে এটা যদি একটা পর্যায় সারণী হয়, তো পর্যায় সারণী হলে আমরা যদি এরকম বাম দিক থেকে ডানের দিকে যাই, তো আয়নীকরণ শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। আপনারা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা যদি কোনো মৌলের
পর্যায় সারণীর এই পিরিয়ডিক টেবিলের যদি এরকম বাম দিক থেকে ডানে যেতে থাকি, যেহেতু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো বাড়তে থাকে, সুতরাং এর আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায়। তার মানে এখান থেকে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোন সিদ্ধান্তে, যে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইলেকট্রন কোনো মৌলের পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বাড়ার অর্থ হচ্ছে, ইলেকট্রন বাড়া মানে হচ্ছে এই পরমাণুটির আকারটা ধীরে ধীরে ছোট বা পরমাণুর ব্যাসার্ধতা ধীরে ধীরে কমতে থাকে। তার মানে পরমাণুর আকার বা ব্যাসার্ধটা যত কম, তার আয়নীকরণ শক্তিটা তত বেশি। একটি ইলেকট্রন থাকলে এর আকারটা একটু বড়, একটু বড় থাকার কারণ কি, যেহেতু একটি মাত্র ইলেকট্রন আছে আর একটা বন্ধনে আবদ্ধ আছে, সুতরাং এটার আকার বড় কিন্তু আয়নীকরণ শক্তিটা কম। অর্থাৎ একটি পরমাণু থেকে একটি ইলেকট্রনকে সরাতে যে শক্তির প্রয়োজন, তো তার মানে এখান থেকে একটি ইলেকট্রন সরাতে বেশি শক্তি বা যতটা না কঠিন, তার থেকে আরও বেশি কঠিন, যেটা পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি হচ্ছে 2টি ইলেকট্রন আছে। যদি তাই হয়, তাই ইলেকট্রন যত বেশি হবে পরমাণুর আকার তত ছোট হবে আর বা ব্যাসার্ধ তত ছোট হবে। তার মানে আমরা একই থিম দিয়ে সব কিছু মনে রাখতে পারি, অর্থাৎ যে সকল পরমাণুর আকার যত ছোট বা ব্যাসার্ধ যত ছোট, তার আয়নীকরণ মান বা আয়নীকরণ শক্তিটা তত বেশি। আর যে সকল পরমাণুর আকার যত বড়, তার আয়নীকরণ শক্তি তত কম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি কতটুকু সফল জানি না, যদি বুঝতে না পারেন, কারণ সবাই সবার কথা সঠিকভাবে বোঝে না, হয়তো আমার কথা আপনারা অনেকে বুঝতে নাও পারেন। যদি বুঝতে না পারেন, তো আমার পক্ষ থেকে অনুরোধ রইল আপনাদের সবার প্রতি, যে জায়গাটা আপনারা বোঝেন নাই বা যে স্থানটা আপনারা বোঝেন নাই, সেটা নির্দিষ্ট করে বা ইন্ডিকেট করে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, এবং আমি সেটার যথাযথ রিপ্লাই দেওয়ার অ্যাবিলিটি অনুযায়ী যথেষ্ট চেষ্টা করব। আর আপনি অবশ্যই, যদি এই চ্যানেলটি আমার ভালো লেগে থাকে আপনাকে, অবশ্যই এটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। যে কোনো বিষয়ের যে কোনো সমস্যা সমাধানে হয়তো আপনার সহায়ক হিসেবে পাশে দাঁড়াতে পারে আমার এই চ্যানেলটি। তো সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।